আমার নাম জয়া। আমরা দুই বোন আর আমাদের এক ভাই আছে। অনেক বছর ধরে আমার সম্বন্ধ কোনো মতেই হচ্ছিল না, কেননা আমার গালে একটা দাগ ছিল। যারাই আমাকে দেখতে আসতো তারাই এই দাগের কারণে আমাকে পছন্দ করতো না। এতে বিরক্ত হয়ে আমার বাবা মা সিদ্ধান্ত নিলেন যে তারা আমার ছোট বোনের বিয়ে দিয়ে দেবেন, কেননা আমার বয়স এখন 29+ হয়ে গেছে। আর আমার ছোট বোন খুব সুন্দরী ছিল, এই কারণে ওর সম্বন্ধ আসতে থাকতো। আমার বাবা মায়ের মনে ভয় ছিল যে বড় মেয়ের বিয়ে চক্করে ছোট মেয়ের বিয়ের বয়স না পার হয়ে যায়। আমিও আমার বাবা মাকে বলে দিয়েছিলাম যে তোমরা আমার ব্যাপারে চিন্তা করো না, যদি আমার কপালে বিয়ে লেখা থাকে তাহলে হবে। তোমরা ছোট বোন মিঠুর জন্য একটা ভালো ছেলে খুঁজে তাড়াতাড়ি করে ওর বিয়ে দিয়ে দাও। আমার বাবা মা সেই রকম করলেন। আজকে আমার ছোট বোনের জন্য খুব ভালো আর বড়লোক ফ্যামিলি থেকে সম্বন্ধ এসেছে। ছেলেরা খুব বড়লোক, তারা 4 ভাই, যাদের মধ্যে সবচেয়ে ছোট ছেলের জন্য এই সম্বন্ধ এসেছিল। বাকি 3 বড় ভাই আগে থেকে বিবাহিত, তাদের মা এখনো জীবিত আছেন, কিন্তু বাবা অনেক দিন আগেই মারা গেছেন। আমার বোন এই সম্বন্ধের জন্য হ্যাঁ বলল, কিন্তু আমি লক্ষ্য করেছি যে ও খুব টেনশনে আর সবসময় উদাস হয়ে থাকতো। আমার বাবা মায়ের এই সম্বন্ধকে না করার কোনো কারণই ছিল না, কেননা ছেলের ফ্যামিলি খুব ভালো আর ওদের ফ্যামিলিতে কোনো জিনিসেরই কোনো অভাব নেই। এই কারণে এই সম্বন্ধ না হওয়ার কোনো ব্যাপার ছিল না। যদি এই সম্বন্ধ নাও হতো তাহলে বাবা বোনের বিয়ে অন্য কোথাও দিয়ে দেবেন, কেননা আমার বিয়ে নিয়ে তিনি আগে থেকেই অনেক প্রবলেমে ছিলেন। তাই আমার বাবা চাইতেন না যে এখন ছোট বোনের সম্বন্ধেও কোনো বাধা আসে। যাই হোক, বিয়ে ঠিক হওয়ার পরে মিঠু খুব বেশি উদাস থাকতে লাগলো। আমি বাড়ির সবচেয়ে বড় মেয়ে ছিলাম, এই কারণে আমার নিজের পরিবারের নিয়ে সবচেয়ে বেশি চিন্তা হতো। আমি আমার বোনের কাছে বারবার জিজ্ঞেস করলাম, কিন্তু ও নিজের টেনশনের কোনো কারণ আমাকে বলল না। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে এলো। বিয়ের দিন সকালে আমি আমার বোনের ঘরে ওকে জাগানোর জন্য গেলাম, কারণ আজকে ওর বিয়ে, আজকে তো তাড়াতাড়ি উঠুক। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যে বিছানাতে কেউই নেই। পুরো ঘরে কোথাও আমি ওকে দেখতে পেলাম না। বিছানার চাদরের ভিতরে কোল বালিশকে এমনভাবে রাখা হয়েছে যাতে যে কারো মনে হবে যে বোন ঘুমিয়ে আছে। এর মানে হলো ও রাতের বেলা বাড়ি থেকে পালিয়ে গেছে। বাড়িতে বিয়ের প্রস্তুতি পুরো কমপ্লিট। ছেলের বাড়ি থেকে ফোন করে আগেই জানিয়ে দিয়েছিল যে আজকে সন্ধ্যাবেলায় বরযাত্রী পৌঁছে যাবে, কিন্তু এখানে তো নববধূ গায়েব হয়ে গেছে। পুরো এলাকায় আমার বাবার খুব সম্মান ছিল, কারণ আমার বাবা খুব সৎ মানুষ ছিলেন। আমার বাবাকে ভগবান দুটো মেয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি কখনো নিজের মেয়েদেরকে ছেলে থেকে কম মনে করেননি। আমরা দুই বোন সবসময় বাবার সম্মান বাঁচিয়ে চলতাম, কিন্তু আজকে না জানি আমার বোনের কি হয়ে গেছে। ও বাবার সম্মান পুরো ধুলোয় মিশিয়ে দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। ও আমাদের জন্য একটা মেসেজ ছেড়ে গেছিল, যাতে লেখা ছিল ওর নিজের পছন্দের ছেলের সাথে চলে যাচ্ছে। আমার বাবা মা যখন এই খবর শুনলেন তখন খুব টেনশনে পড়ে গেলেন। তারা আমাকে তাদের মান সম্মান বাঁচাতে বিয়ের মণ্ডপে বসে যেতে বললেন। কিন্তু আমি যদি বিয়ের জন্য তৈরি হয়েও যাই, তাহলেও কি ছেলের বাড়ির লোকেরা এই জিনিস মেনে নেবে? তারা তো আমার বোনকে পছন্দ করে গেছিল, আমাকে না। যাই হোক, আমাকে আমার বাবা মায়ের সম্মান রক্ষা করতেই হবে। এই কারণে আমি তাদের কথা মতো নববধূ সেজে বিয়ের মণ্ডপে বসে গেলাম। বরযাত্রী আসার আগে অবধি সবকিছু এমন নর্মাল ভাবে করা হয়েছিল যেন কিছুই হয়নি। এরপরে যখন বরযাত্রী এলো তখন আমার মা ছেলের মাকে সাইডে রেখে তাকে কেঁদে কেঁদে সমস্ত কথা বলে দিলেন আর তার পায়ে পড়ে বলতে লাগলেন, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা খুব বিপদে পড়েছি, আমাদের সম্মান বাঁচান আর আমার বড় মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে দিন। প্লিজ আমার উপরে দয়া করুন। যদি বরযাত্রী ফিরে যায় তাহলে আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। আমার বোনের শাশুড়ি খুবই ভালো মহিলা, তিনি লোকেদের সম্মানের খুব খেয়াল রাখতেন। তিনি আমার মায়ের কাঁধে হাত রেখে বলতে লাগলেন, আপনি চিন্তা করবেন না, এতে আপনাদের কোনো দোষই নেই। আপনাদের সাথে যা কিছু হয়েছে সেটা আপনার মেয়ে করেছে, এতে তো আপনার কোনো দোষই নেই। আমরা আপনার বড় মেয়েকে আমাদের বাড়ির বউ বানিয়ে নেব, আর আমি আমার ছেলেকে ভালোভাবে বোঝাবো। আর আমার বিশ্বাস আমার ছোট ছেলে আমার কথা মেনে নেবে। এরপরে তিনি নিজের ছেলেকে বিয়ের মণ্ডপ থেকে উঠিয়ে সাইডে নিয়ে গেলেন আর তাকে সমস্ত কথা বুঝিয়ে বললেন। এরপরে ছেলেও তার মায়ের কথা মেনে নিল। যাই হোক, যেমন তেমন ভাবে আমার বিয়ে হয়ে গেল আর আমার বাবা মায়ের সম্মান বেঁচে গেল। এরপরে তাড়াতাড়ি করে আমার বিদায় দেওয়া হলো, যাতে লোকজন জানতে না পারে যে এ বাড়িতে ছোট মেয়ে কারোর সাথে পালিয়ে গেছে, আর তাই বড় মেয়ের সাথে ছেলের বিয়ে হয়েছে। আমার বাবা মা তাদের খুব সম্মান করলেন, কারণ তারা আমার বাবা মায়ের সম্মান বাঁচিয়েছেন। আমার বাবা
আমার শাশুড়িকে বললেন, আমার বড় মেয়ে খুব ভালো, দেখবেন ও সবসময় আপনার খেয়াল রাখবে। আমিও প্রতিজ্ঞা করেছিলাম যে যে মহিলা আমার বাবা মায়ের সম্মান রক্ষা করেছেন, যে পরিস্থিতি আসুক না কেন, আমি তার সাথে সবসময় ভালো ব্যবহার করব। আমি বিদায় নিয়ে নিজে শ্বশুরবাড়িতে চলে এসেছি। এখন আমি আমার শাশুড়ির সবচেয়ে ছোট ছেলের বউ। আমার শাশুড়ি নিজের ছোট ছেলেকে খুব ভালোবাসতেন। তিনি আমাকে বলেছিলেন, তোমার চিন্তা হওয়ার কোনো দরকার নেই। আমার ৩ বড় বৌমা খুবই অদ্ভুত। আমি তাদেরকে তাদের সৌন্দর্য থেকে পছন্দ করে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি জানতাম না যে তাদের সৌন্দর্যের পিছনে কি মূর্তি লুকিয়ে আছে। বিয়ে হওয়ার পরে তারা নিজের আসল মূর্তি দেখাতে শুরু করে দিয়েছে। তুমি তোমার বড় জায়ের কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবে। এটা তোমার নিজের বাড়ি, আর এই বাড়িতে তুমি সবসময় নিজের বাড়ির মতোই থাকবে। আমি আমার বোনের কথা ভেবে খুব টেনশনে ছিলাম, না জানি ও কোন অবস্থায় আছে, আরও নিজের বাবা মায়ের সম্মান কিভাবে মাটিতে মিশিয়ে দিতে পারলো। যাই হোক, এখন আমার নতুন জীবন শুরু হয়ে গেছে। আমি এই বিয়ের জন্য একদমই তৈরি ছিলাম না। আমি কি জানতাম যে আজকে আমার বোনের জায়গাতে আমাকে বিয়ে বসতে হবে। প্রথমে আমি ভাবছিলাম আমার বোন নিজেই পালিয়ে গেছে আর আমাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে গেছে, কিন্তু এখন বুঝতে পারছি ও খুব দুর্ভাগা যে এত ভালো শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছে। যদি ও কোনো বড় লোকের বাড়িতেও যায়, তাহলে ওই ছেলের পরিবার কখনো ভুলবে না যে এই মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। এই সাধারণ ব্যাপারটা কেন মানুষ বুঝতে পারে না, যে বাবা মা আমাদের জন্য যে সিদ্ধান্তই নেবে সেটা আমাদের জন্য ভালোই হবে। আমার শাশুড়ি খুব ভালো মহিলা। তিনি সবসময় বলতেন যে মানুষের হৃদয় ভগবান বসেন, সেই মানুষ কখনো খারাপ হতে পারে না। খারাপ মানুষ সেই হয় যে ভগবানকে ভুলে যায়। আমার শাশুড়ি সারাদিন ভগবানের সামনে হাত জোড় করে প্রার্থনা করতে থাকতেন আর সবসময় পূজা পাঠ নিয়েই লেগে থাকতেন। বাড়ির ব্যাপারে খুব একটা কথা বলতেন না, কেননা তিনি নিজের দুনিয়াতে ব্যস্ত ছিলেন। জানি না কেন তাকে দেখে আমার হৃদয়ে একটা শান্তি অনুভব হতো। কিন্তু এই বাড়িতে থাকতে থাকতে আমি একটা ব্যাপার নোটিশ করেছি, যে এই বাড়িতে তার কোনো সম্মানই নেই। তিনি এই বাড়িতে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ, কিন্তু তাকে কেউ সম্মান দিত না। বাড়ির কোনো কাজ তাকে জিজ্ঞেস করেও করা হতো না। এমনকি তার ছেলেরাও তার সাথে খুব খারাপভাবে কথা বলতো। আমার শাশুড়ি ব্লাড প্রেশারের রোগী, কোনো ছেলে তার খাওয়া দাওয়ার দিকে খেয়াল দিত না, আর না তো তাকে ডাক্তারের কাছে নিয়ে যেত। আজকে বাড়িতে লুচি তৈরি হয়েছিল। আমি আমার শাশুড়িকে বললাম, আমি আপনার জন্য অন্য কিছু নিয়ে আসছি, এই খাবার আপনার জন্য স্বাস্থ্যকর না। তিনি বললেন, না না, তোমাকে কষ্ট করতে হবে না, যা বানানো হয়েছে তাই খেয়ে নেব। লুচি খেলে আমার বিপি কন্ট্রোল হবে না জানি, কিন্তু আমি কারো উপর বোঝা হতে চাই না। আমি বললাম, আমি আপনার জন্য আলাদা কিছু বানিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না, অন্য খাবার বানাতে আমার বেশি সময় লাগবে না। এরপর আমি আমার শাশুড়ির জন্য খাবার বানিয়ে দিলাম। এতে আমার কিছুটা দেরি হয়ে গেল। এরই মধ্যে আমার স্বামীও বাড়িতে এসে ও সোজা ঘরে চলে গেল, কিন্তু আজকে আমি তার পেছন পেছন ঘরে যেতে পারলাম না। যদিও ও আমাকে আগেই বলেছিল যে যখন আমি বাড়িতে আসব তখন তুমিও আমার সাথে ঘরের মধ্যে এসে যেও। আমি আমার শাশুড়ি খাবার বানিয়ে কিছু সময় পরে ঘরের মধ্যে এলে আমার স্বামী আমার দিকে তাকিয়ে রেগে বলল, কোথায় ছিলে এতক্ষণ? আমি বললাম, আমি তোমার মায়ের জন্য খাবার বানাচ্ছিলাম। এ কথা শুনে আমার স্বামী আমার উপরে আরো রাগ দেখাতে শুরু করে দিল আর বলল, প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমি বাড়িতে এসেছি, কিন্তু তুমি আমাকে জল খাবো কিনা সেটাও জিজ্ঞেস করতে পারোনি। তোমার তো কমপক্ষে আমার খেয়াল রাখা উচিত। যাও গিয়ে আমার জন্য খাবার নিয়ে এসো। আমি বললাম, আমি অন্য কিছু করছিলাম না, তোমার মায়ের সেবা করছিলাম। তোমার তো এই ব্যাপারটাতে খুশি হওয়া উচিত। আমার স্বামী বলল, কোনো দরকার নেই আমার মায়ের সেবা করার। বাড়িতে তুমি ছাড়াও 3-3 জন বৌদি আছে, তারা কেউ তো মায়ের সেবা করে না। এখন তুমি যদি এই দায়িত্ব তোমার কাঁধে উঠিয়ে নাও, তাহলে তোমাকে সব সময় এই সব কিছুই করতে থাকতে হবে। তুমি আমার ভাগের সময় আমার মাকে দিলে, আমি কিভাবে খুশি থাকবো? আমি আমার স্বামীর কথা শুনে অবাক হয়ে গেলাম। কারো তো আমার শাশুড়ির সেবা করা উচিত। আমার স্বামী বলল, তুমি মাকে ছাড়ো, সে নিজের খেয়াল নিজেই রাখতে পারে, তার কাছে অনেক টাকা পয়সা আছে। আমার স্বামীর এই কথাটা শুনে আমার খুব অদ্ভুত লাগলো, কিন্তু তবুও আমি শাশুড়ির সেবা করতাম, কেননা আমি এই কথাটা ভুলতে পারিনি যে একদিন তিনি আমাদের উপর কত বড় দয়া করেছিলেন। যদি সেই সময় তিনি না বলে সমস্ত লোকের সামনে ঝামেলা শুরু করে দিতেন, তাহলে আমাদের পুরো ফ্যামিলির সম্মান সবার সামনে শেষ হয়ে যেত। আমার বাবার বাড়ি অন্য শহরে ছিল, এই কারণে আমাদের আত্মীয় স্বজন আশেপাশে কেউই আমার বোনের ব্যাপারে জানতে পারেনি। তারা এটাও জানতে পারেনি যে ওর জায়গাতে আমার এখানে বিয়ে হয়েছে। আমার বাবা মা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে বলেছিল যে স্বামীর চাকরির কারণে আমার বোন বিদেশে শিফট হয়ে গেছে।
আর আমি অন্য শহরে খুব ভালো চাকরিতে জয়েন করেছি, আর আমি সেখানেই থাকবো। আমার বাবা মা নিজের সম্মান বাঁচানোর জন্য লোকজনকে মিথ্যা কথা বলতে লাগলো। গরমের সময় আসছিল, এই কারণে আমার শাশুড়ি সবার ঘরে এসি লাগিয়ে দিলেন, আর সবাইকে শপিং করার জন্য টাকাও দিলেন। কিন্তু আমার শাশুড়ি যখন আমাকে টাকা দিতে চাইলেন, তখন আমি বললাম আমার টাকা লাগবে না। কিছুদিন আগে তো আমার বিয়ে হয়েছে, তাই তো আমার কাছে পরার অনেক কাপড় আছে। আমার বড় যা বলল, তাহলে তোমার ভাগের টাকা তুমি আমাকে দিয়ে দাও, কেননা আমার বিয়ে তো অনেক দিন আগেই হয়েছে, আর আমার কাছে পরার জন্য এত বেশি কাপড় নেই যতগুলো তোমার কাছে আছে। এই কথা বলে সে জোরে জোরে হাসতে লাগলো। আমার শাশুড়ি আমার যাকে বললেন, তোমার এত চিন্তা করার দরকার নেই, জয়ার ভাগের টাকা আমি নিজের কাছে রেখে দিচ্ছি। এই কথা শুনে আমার যা বললেন, আপনার কাছে তো এত টাকা পড়ে আছে, কিন্তু জানি না আমরা কোনোদিনই এসব পাবো কিনা। এটা বলে সে নিজের ঘরে চলে গেল। আমার তিন যা সবসময় আমার শাশুড়িকে কোনো না কোনো কটু কথা শোনাতে থাকতো। আমি আমার শাশুড়িকে বললাম, আপনি কেন এদের এত বেশি কথা শুনতে থাকেন? আপনি এই বাড়ির সবার থেকে বয়স্ক, কেন এদেরকে জবাব দেন না? তিনি বললেন, আমার এদের মতো ঝগড়া করার অভ্যাস নেই, তাই আমি চুপচাপ সবকিছু সহ্য করে নেই। এটা আমার পোড়া কপাল। বলো ভাই, এদের সবার কপাল ভালোই বলো যে তোমার শ্বশুর এদের বিয়ের আগেই এই দুনিয়া থেকে চলে গেছেন, না হলে আজকে এদের আমার সামনে কথা বলার সাহস হতো না। তোমার শ্বশুর খুব কড়া মেজাজের লোক ছিল, ব্যাস, তিনি শুধু তাড়াতাড়ি এই দুনিয়া থেকে চলে গেলেন। সারা জীবন তোমার শ্বশুর টাকার পিছনে ছুটেছে, এই কারণে সে বেশি বাড়িতে থাকতে পারেনি। তাই তো এই ছেলেরা এতটা বিগড়ে গেছে। এখন এরা আমার কোনো কথাই শোনে না, তাই তো আমি এদের ব্যাপারে কোনো কিছুই বলি না। এখানে এসে আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি, যে আমার তিন জায়েরই এখন অবধি কোনো সন্তান হয়নি। যদিও তাদের বিয়ে আমার বিয়ের অনেক বছর আগেই হয়েছে। আমি আমার স্বামীকে লুকিয়ে নিজের শাশুড়ি সেবা করতে থাকতাম, আর আমার স্বামী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি তার পিছন পিছন ঘরে চলে আসতাম, যাতে আমার স্বামী জানতে না পারে। কিন্তু একদিন সে হঠাৎ করে দুপুরে বাড়িতে চলে এলো। তখন আমি আমার শাশুড়ির ঘরে বসে তার পা চেপে দিচ্ছিলাম। স্বামী বাড়িতে আসার সাথে সাথে আমার শাশুড়ি বললেন, তুমি তাড়াতাড়ি করে তোমার ঘরে চলে যাও, না হলে তোমার স্বামী তোমাকে খুব বাজেভাবে বকবে। আমি মনে মনে ভাবলাম, আজকে তো বকা আমি অবশ্যই খাবো। যখন আমি ঘরে এলাম, তখন আমার স্বামী আমাকে বলল, তুমি যতটা চালাক, ততটা চালাক তোমাকে দেখে মনে হয় না। আমি বললাম, কি বলতে চাইছো তুমি? তখন আমার স্বামী বলল, তুমি আমার মায়ের সেবা এই কারণেই করছো, কেননা তুমিও জেনে গেছো যে আমাদের সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে আছে, আর তিনি খুব তাড়াতাড়ি নিজের উইল লিখতে যাচ্ছেন। এই কথাটা শুনি আমি আমার স্বামীকে বললাম, এরকম কোনো উদ্দেশ্য আমার নেই, তোমার ভুল ধারণা হচ্ছে। আমি তার সেবা শুধুমাত্র এই কারণেই করি, কেননা তিনি আমাদের উপরে খুব বড় দয়া করেছিলেন। আমার স্বামী বলল, কিন্তু সেই ঘটনা তোমার কোনো দোষ ছিল না, সমস্ত দোষই তোমার বোনের ছিল। এই কথাতে আমি শান্তির শ্বাস নিলাম, যে যাক, আমার স্বামী এই প্রথম একটা ভালো কথা তো বলল, যে এতে আমার কোনো দোষ ছিল না। তার মানে আমার স্বামী এই কথাটা মেনে নিয়েছে যে এসব ব্যাপারে আমার কোনো দোষ ছিল না। আমার বোনের এখন অবধি না তো কোনো কল এসেছিল, আর না তো ওর কোনো খবর আমার কাছে ছিল, আর ও কখনো আমার সাথে কোনো কথা বলার চেষ্টাও করেনি। এইসব কথা ভেবে আমার মাঝে মাঝে কান্না পেত। একদিন আমার বড় জায়ের ঘর থেকে লড়াই ঝগড়ার এত আওয়াজ আসছিল যে আমার স্বামীরও ঘুম ভেঙে গেল। আমার স্বামী বিরক্ত ভাব নিয়ে বলল, এসব তো এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পরের দিন কোনো একটা ব্যাপার নিয়ে চার ভাই এক জায়গাতে বসেছিল। তারা আমাকে তাদের জন্য জুস বানিয়ে আনতে বললেন। আমি সবার জন্য জুস বানিয়ে নিয়ে ঘরে ঢুকেছিলাম। এমন সময় আমি শুনতে পেলাম যে এরা সবাই উইল নিয়ে কথা বলছেন। সেই দিন রাতের বেলা তারা সবাই মিলে শাশুড়ির ঘরে যায়, আর কোনো একটা ব্যাপার নিয়ে তাদের মধ্যে খুব ঝগড়া শুরু হয়। আমার এমন মনে হচ্ছিল যেন এরা সবাই মিলে নিজের মাকে মেরে ফেলবে। আমার শাশুড়ি বলছিল, আমি তো মরে যাচ্ছি না, যে তোদের আমাকে দিয়ে উইল লেখানোর এত তাড়াহুড়া, তোদের লজ্জা করছে না এরকম কথা বলতে? সবকিছু তো তোদেরই থাকবে। আমার তিন ভাসুর আর তাদের স্ত্রীরা আমার শাশুড়িকে এটাই বলছিল, যে তুমি জীবিত থাকতে থাকতে আমাদেরকে আমাদের ভাগেটা লিখে দাও, না হলে পরে খুব সমস্যার সৃষ্টি হবে। এখন তোমার সাইন করাতেই সবকিছু ঠিক হয়ে যাবে, না হলে হয়তো তোমার মৃত্যুর পরে আমাদের নিজেদের মধ্যে লড়াই ঝগড়া শুরু হয়ে যাবে। যদি বাবা জীবিত থাকতো, তাহলে সে এতদিনে এই সবকিছু করেও ফেলতো। আমার শাশুড়ি বলেন, যদি তোদের বাবা বেঁচে থাকতো, তাহলে তোদের মুখে থাপ্পড় মারতো যে তোদের মা এখনো জীবিত, আর তোরা উইল নিয়ে পড়ে আছিস, পুরো সংসার চালাচ্ছি, তোদের ভালো খারাপ সমস্ত খরচ আমি উঠাচ্ছি, বাড়ির বাজার ঘাটও আমার টাকাতেই হয়।
তোরা কখনো এক পয়সাও সংসারের পিছনে খরচ করিসনি, কখনো তোরা কেউ আমার খেয়ালও রাখিস না। তবুও আমি আছি যে সবসময় তোদের খেয়াল করি, তারপরেও তোরা আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে এইভাবে কথা বলছিস। প্রথমে তো 30-40 হাজার টাকা সংসার খরচ হয়ে যেত, এখন তো 70-80 হাজার টাকা তো সংসার খরচ চলে না। আমার শাশুড়ি অনেক পড়াশোনা জানা মহিলা, আর তার চিন্তাধারা খুব ভালো। তিনি নিজের ছেলেদেরকে এইসব কথা সরাসরি বলে দিলেন। তার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আমি এই ব্যাপারে আমার স্বামীকে জিজ্ঞেস করলে সে বলল, তোমার এই ব্যাপারে মায়ের হয়ে কথা বলার কোনো দরকার নেই। বৌদিদেরকে দেখো, তারা সমস্ত ব্যাপারে স্বামীর সাথে থাকে, আর তুমি মায়ের চাকরানি হয়ে থেকে গেছো। এখন তো মনে হচ্ছে যে তোমার বোন তোমার থেকে বেশি বুদ্ধিমতী ছিল। তোমাকে বিয়ে করার থেকে তোমার বোনকে বিয়ে করলে ভালোই করতাম। এই ব্যাপারটা নিয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হয়েছিল। ওরা সবাই মিলে একজোট হয়ে নিজের মায়ের ইনসাল্ট করা শুরু করে দিল, যাতে শাশুড়ি বিরক্ত হয়ে নিজেই নিজের সমস্ত সম্পত্তি ছেলেদের নামে লিখে দেন। এখন তো প্রতিদিন বাড়িতে লড়াই ঝগড়া হতে শুরু করেছে, কিন্তু আমার শাশুড়ি বলতো, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমি তোমাদের নামে কিছুই করে দেব না। এখন বাড়িতে খুব বাজে পরিবেশ তৈরি হয়ে গেছে, ফলে আমিও খুব টেনশনে থাকতে লাগলাম, আর আমার শাশুড়িও টেনশনে থাকতে লাগলেন। মাঝে মাঝে আমার শাশুড়ি বলতেন, আমার মন চায় যে আমি আমার ছেলেদেরকে কিছুই দেব না, কেননা এরা কোনো জিনিসেরই যোগ্য না। আমার শাশুড়ি নিজের ছেলেদেরকে বলেছিলেন যে আমার স্বামী এই সব কিছু বানিয়েছে, আর সে সমস্ত কিছু আমার নামে করে দিয়েছে। তোরা কিছুই করিসনি, তোরা থাকার জন্য বাড়ি পাচ্ছিস, খাবার পাচ্ছিস, এটাই তোদের জন্য অনেক, এতেই তোদের খুশি থাকা উচিত। একদিন তো আমার শাশুড়ি নিজের ছেলেদেরকে এটা অবধি বলে দিলেন যে মন তো করে যে আমি আমার সমস্ত সম্পত্তি গরিবদের দান করে দিই আর শান্তিতে মরে যায়। মানুষ নিজের সন্তানের জন্য কত বেশি কষ্ট সহ্য করে, আর বাচ্চাকে কত কষ্টে জন্ম দেয়। যতক্ষণ জীবিত থাকে সন্তানের ভালো ব্যাপারে ভাবতে থাকে, আর আজকে আমার শাশুড়ি নিজের ছেলেদের জন্য কষ্টে আছেন। আমার শাশুড়ি বলতেন যে আমি 4 ছেলের মা, কিন্তু আজকে আমার এই ব্যাপারটা নিয়ে খুব লজ্জা হয়, কারণ আমার একটা ছেলেও মানুষের মতো মানুষ না। ওদিকে আমার স্বামীরা 4 ভাই প্ল্যান করলো যে তারা প্রপার্টির পেপার বানিয়ে তার উপরে মায়ের সাইনের পরিবর্তে তারা ধোঁকা দিয়ে নিজের মায়ের আঙুলের ছাপ নিয়ে নেবে। তারা প্ল্যান করলো যে যখন ওর মা ঘুমিয়ে থাকবে তখন তার আঙুলের ছাপ নিয়ে নেবে। তারা ভেবেছিল যে ওর মা এইসব জানতেও পারবে না, কিন্তু তাদের এই কথা আমার শাশুড়ি শুনে নেন আর নিজের ছেলেদেরকে বেশি কথা শুনিয়ে দেন। এরপরে তিনি ঘরে এসে কান্না করতে থাকেন। তিনি ভাবতেও পারেননি যে তার ছেলেরা এতটা খারাপ। তিনি কান্না করতে করতে আমাকে বলেছিলেন যে আমি ভাবতেও পারিনি যে আমার ছেলেরা এতটা জঘন্য মানসিকতার। আমার জায়েরা দিনরাত তাদের স্বামীদের মাথা খারাপ করে থাকতো। আমার স্বামীও নিজের বৌদিদের কথা শুনে থাকতো। আমার শাশুড়ি কখনোই কোনো বউয়ের সাথে খারাপ ব্যবহার করেনি, কখনো তাদের সঙ্গে খারাপভাবে কথাও বলেনি। তারপরে তারা সবাই তাকে শত্রু ভেবে নিয়েছিলেন। এই সব কিছু ভেবে আমার খুব খারাপ লাগতো। এক রাতে আমাদের বাড়িতে খুব ঝগড়া শুরু হয়ে গেল। সবাই নিজেই নিজের সীমা অতিক্রম করে ফেলে। আজকে 4 ছেলে নিজের মায়ের উপর হাত অব্দি উঠিয়েছে। এসব দেখে আমার চোখে জল এসে গেছিল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। আজকে আমার শাশুড়ির শরীর খুব খারাপ। আমি তার শরীর কেমন আছে জানতে তার ঘরে গিয়ে দেখলাম ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। আমি ভাবলাম হয়তো তিনি খুব টেনশনে আছে, তাই তাকে বিরক্ত করা ঠিক হবে না। এই কারণে আমি নিজের ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম। আমাকে ছাড়া আমার শাশুড়ি কাউকে বিশ্বাস করতেন না, কেননা তার সন্তানেরা তার শত্রুতে পরিণত হয়েছে। একদিন আমার স্বামী বলল, আমার মা তোমাকে খুব বিশ্বাস করে, আমাদের হাত থেকে তো কখনো 1 গ্লাস জলও নিয়েও খাবে না, তাই তুমি তার চায়ে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দেবে, যাতে সে অজ্ঞান হয়ে গেলে আমরা তার আঙুলের ছাপ নিতে পারি। আমি বললাম, আমার শাশুড়ি আমার মায়ের সমান, তাই আমি শাশুড়ির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমার স্বামী বলল যে এতে আমাদেরই লাভ, আমাদের হাতে যত প্রপার্টি আসবে সেটা তো তোমারও হবে। তুমি বৌদিদেরকে দেখো তারা কতটা চালাক, আর এদিকে আমারই কপাল পোড়া যে আমি তোমাকে বিয়ে করেছি। বাদ দাও এইসব সত্যিপনা দেখানো, এই সত্যিপনা দেখিয়ে তুমি কিছুই পাবে না। তুমি তো জানো আমার মা তোমার শাশুড়ি, আর শাশুড়ি বৌমার মধ্যে কখনো বন্ধুত্ব হতে পারে না। আমাকে আমার স্বামী খুব ভালোবেসে এই কথাগুলো বুঝিয়েছিল, কিন্তু আমি তাকে পরিষ্কার মানা করে দিলাম। এতে সে আমার উপরে রেগে আমাকে অনেক খারাপ কথা শোনাতে লাগলো আর আমার সাথে ঝগড়া করতে লাগলো। এরপরে সে আমাকে বলল যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আমি বললাম, তোমার মতো মানুষের সাথে আমি থাকতেও চাই না, এর থেকে ভালো হয় তুমি আমাকে ডিভোর্স দিয়েই দাও।
যে মানুষ নিজের মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, সে তো কালকে নিজের স্ত্রীকেও বিক্রি করে দিতে পারে। এই কথা শোনার সাথে সাথে আমার স্বামী আমার মুখে কষিয়ে থাপ্পড় মারল। পরের দিন আমার শাশুড়ি আমার মুখে থাপ্পড়ের দাগ দেখে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার মুখে কি হয়েছে? আমি বললাম, সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, তাই চোট লেগেছে। আমার শাশুড়ি বললেন, মা, আমি বুড়ি হয়ে গেছি, আমি জানি তুমি পড়ে যাওনি, বরং তোমার স্বামী তোমার উপরে হাত উঠিয়েছে। আমি সত্যি বলছি, তাই না? তুমি আমার কাছে কিছু না লুকিয়ে এখন সত্যি সত্যি বলো, কি হয়েছে? আমি তাকে সত্যি কথা বলতে পারলাম না, কেননা আমি তাকে আর বেশি টেনশনে ফেলতে চাই না। কিন্তু হয়তো তিনি সমস্ত কথা বুঝতে পেরে গেছিলেন। আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখের জলে ভরে উঠেছিল। এভাবেই দিন কাটতে লাগলো। একদিন না জানি কি হয়েছিল, রাতের বেলা খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছিল, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত প্রায় 2টার দিকে হঠাৎ আমার শাশুড়ির চিৎকার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি সঙ্গে সঙ্গে তার ঘরের দিকে দৌড় লাগালাম। যখন আমি আমার শাশুড়ির ঘরে পৌঁছালাম, তখন আমি অবাক হয়ে দেখি আমার শাশুড়িকে ঘিরে তার 4 ছেলে এবং তাদের স্ত্রীরা দাঁড়িয়ে আছে। এরপরে সামনের দৃশ্য দেখে আমি বুঝতে পেরে যাই যে এখানে কি হয়েছে। আর এটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার কান্না এসে গেল, আর আমি খুব বাজেভাবে কান্না করতে লাগলাম, কেননা তারা সবাই মিলে নিজেদের প্ল্যানে সফল হয়ে গেছে। তারা নিজের মাকে দিয়ে জোর করে সম্পত্তির কাগজে সাইন করিয়ে নিয়েছে, আর তারা সবাই মিলে নিজের মায়ের হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিল। সকাল 6টা বেজে গেছে, কিন্তু আমার শাশুড়ি বাড়িতে নেই। বাড়ির মেঝেতে তাকে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন পরিষ্কার বোঝা যাচ্ছিল। 4 ভাই নিজের মায়ের সাথে খুব খারাপ করেছে, কিন্তু তাদের সবাইকে খুব খুশি দেখাচ্ছিল, কারণ তাদের হাতে প্রপার্টি কাগজ এসে গেছে। যখন আমি তাদেরকে বললাম, আপনারা নিজের মায়ের সাথে খুব খারাপ করেছেন, ভগবান কখনোই আপনাদেরকে ক্ষমা করবে না, এটা শুনে আমার বড় ভাসুর আমার স্বামীকে বললেন, এখন তো তোর কাছে অনেক সম্পত্তি এসে গেছে, এখন তুই এরকম অনেক মেয়ে পেয়ে যাবি। আমি তো বলি, তুই এখন একে ধাক্কা মেরে নিজের জীবন থেকে বের করে দে, না হলে কালকে হয়তো এই সমস্ত কথা এই সকলকে বলে বেড়াবে, আর আমরা ফেঁসে যাব। আমি তাদেরকে বলতে তো অনেক কিছু চেয়েছিলাম, কিন্তু এই সময় আমার মাথায় এই একটা কথাই ঘুরছিল যে না জানি আমার শাশুড়ি কোথায় আছে। আমাকে গিয়ে আমার শাশুড়ির সাহায্য করতে হবে। তার সাথে এরা সবাই মিলে খুব খারাপ কাজ করেছে। সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেওয়ার পরে তারা তাকে বাড়ি থেকে বাইরে বের করে দিয়েছে। আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেলাম। যাওয়ার আগে আমি সবাইকে এটা অবশ্যই বলেছিলাম যে তোমরা যে পাপ নিজের মায়ের সাথে করেছো, তার শাস্তি তোমরা একদিন না একদিন অবশ্যই পাবে। এক মায়ের অভিশাপ তোমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। তারা আমাকে বলেছিল, তুমি নিজের চোখ খুলে দেখো, আমাদের হাতে আমাদের প্রপার্টি কাগজ এসে গেছে, এখন আমরা কোনোভাবেই শাস্তি পেতে পারি না, বরং আমাদের তো সুখের দিন আসতে চলেছে। আমার স্বামী বলল, আজকের পরে এ বাড়িতে আসার কোনো দরকার নেই, আমি ডিভোর্স পেপার তোমার বাড়িতে পাঠিয়ে দেব, আর তোমার পরিবারের লোকেদের বদনাম করে দেব। এই কথা শুনে আমার চোখে জল এসে গেল, কিন্তু আমি তাড়াতাড়ি এই বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেলাম, যাতে শাশুড়ি খোঁজ করতে পারি। যখন আমি বাড়ি থেকে বাইরে পা রাখলাম, তখন আমি বাধ্য হয়ে নিজের 2 কানের উপর হাত রেখে দিলাম, কেননা হঠাৎই আমাদের বাড়ি ব্লাস্ট করে গেল। হয়তো আমাদের বাড়ি গ্যাসের সিলিন্ডার ফেটে গেছিল, বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছিল, আর সেখানে অনেক লোকের ভিড় জমা হয়ে গেল। ফায়ার ব্রিগেডকে ডাকা হলো। আমি এত ভয়ঙ্কর আগুন আগে কখনো দেখিনি। ভাগ্য ভালো যে আমি অনেকটা দূরে চলে এসেছিলাম। এই অ্যাক্সিডেন্টের প্রভাব আশেপাশে অনেক বাড়ির উপরেও পড়েছিল, কিন্তু আমার শ্বশুরবাড়ি পুরো নষ্ট হয়ে গেছিল। যখন আমি এই সমস্ত কিছু দেখলাম, তখন আমি হতভম্ব হয়ে গেলাম। এরপরে আমার নজর বাড়ির দিকে গেল, যে বাড়ির লোকেদের কি অবস্থা। দেখে মনে হচ্ছিল যে হয়তো কেউ জীবিত বেঁচেননি, হয়তো আমার আয়ু ছিল, তাই তো আমি তাড়াতাড়ি করে ওই বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম। আমি আমার শাশুড়িকে খুঁজে পেয়েছি এবং তাকে হাসপাতালে অ্যাডমিশন করিয়েছি। তার চিকিৎসা করানোর কিছুদিন পরে আমার শাশুড়ি ঠিক হয়ে গেল। জানা গেল যে তার বড় 3 ছেলেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আর 3 বউই এত বাজেভাবে জ্বলেছিল যে তারাও আর এই দুনিয়াতে নেই। কিন্তু তার সবচেয়ে ছোট ছেলে, যে কিনা আমার স্বামী, সে তো বেঁচে ছিল, কিন্তু তার অবস্থা খুব সিরিয়াস। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সে জীবিত তো ছিল, কিন্তু বাঁচার সম্ভাবনা খুব কম। এই খবর যখন আমি আমার শাশুড়িকে বললাম, তখন তিনি এমনভাবে চুপ হয়ে গেলেন যেন মনে হলো তিনি কোমাতে চলে গেছেন, আর তিনি বুঝতে পারছেন না তিনি কি করবেন। কিছুদিন পরে খবর এলো যে চিকিৎসাধীন অবস্থায় আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেছে। এখন শুধুমাত্র আমার শাশুড়ি আর বৌমায় বেঁচে আছি। অনেক দিনের চিকিৎসার পরে আমার শাশুড়ি একদম ঠিক হয়ে গেলেন।
আমার স্বামীর অবস্থা খুব বেশি খারাপ ছিল, এই কারণে ডক্টর তাকে বাঁচাতে পারেনি। আমি আমার শাশুড়ির সাথেই তার দ্বিতীয় বাড়িতে থাকি, যেটা আগেই উনি ভাড়ায় দিয়ে রেখেছিলেন। আমি আমার শাশুড়িকে একলা ছাড়তে পারিনি। এখন আমি চাকরি করি, সাথে সাথে নিজের আর শাশুড়ির খুব খেয়াল রাখি। আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। তার ছেলেরা লোভের বশে সমস্ত সীমা পার করে দিয়েছিল। এই কারণে তাদেরকে তাদের কর্মের শাস্তি ভগবানের দুনিয়াতে দিয়ে দিয়েছেন। এই দুর্ঘটনার পরে মানুষজন এই কথাটা জানতে পারেন যে কোনো মায়ের হৃদয়ে দুঃখ দেওয়ার ফল কি হয়। এই কারণে কখনো নিজের মায়ের মনে কষ্ট দেওয়া উচিত না। এক মাই হয় যে আমাদের ভালো মন্দ সমস্ত কিছু বুঝতে পারেন। বৃদ্ধ বয়সে আমরা যদি মা বাবার সাহারা দিতে না পারি, এর থেকে আর বড় পাপ কিছুই হয় না। মা বাবাকে দুঃখ দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, আর তার উপরে ভগবানও অসন্তুষ্ট হন। এখন আমরা শাশুড়ি বৌমা নিশ্চিত হয়ে সম্মানের সাথে জীবন কাটাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।